পাবলিক বিশ্ববিদ্যালয়ের 16 ভিসির জামায়াতের বাকিগুলো কাদের? রিজভীকে ডক্টর তাহের। ডক্টর ইউনূসকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে নেই বলছেন রাশেদ খান। এদিকে যারা ছবি নিয়ে রাজনীতি করেন তারা বস্তি বলছেন রুমিন ফারহানা। জানিয়ে দেব, আওয়ামী লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল, আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে বলছেন সরওয়ার আলমগীর। এবং সর্বশেষ জানাবো, প্রবাসীর বাড়িতে লুটপাটের পর স্ত্রী ছেলেকে কুপিয়ে হত্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের 16 ভিসির জামায়াতের বাকিগুলো কাদের? রিজভীকে ডক্টর তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বিএনপি নেতার বক্তব্য অনুযায়ী দেশের 16টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি জামায়াতের। তাহলে বাকিগুলো কাদের? জামায়াতের কেউ ভিসি হলে নিজ যোগ্যতায় হয়েছে, এসব বিতর্ক করে সমাধান পাওয়া যাবে না। এর আগে গত রবিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, দেশের 16টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামায়াতপন্থী শিক্ষককে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলাফল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পাওয়া গেছে বলেও মনে করেন তিনি। জামায়াতের সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আরও বলেন, বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি আছে 100টির উপরে। আমরা যদি ধরে নিই 16টিতে জামায়াতে ইসলামীর লোক, আর বাকিটা কাদের লোক? আমার কাছে 10টি পাখি আছে, আপনি বললেন একটা পাখি উনি নিয়ে গেছেন, আর 9টা কোথায় নিয়েছে আপনি বললেন না। এগুলো হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর যদি তারা ভিসি হয়, তাহলে তাদের যোগ্যতার বলা হয়েছে। আমি জানি না কারা কারা জামায়াতে ইসলামীর ভিসি, বাকিগুলো তাহলে আরেকটা পার্টির। সেভাবে যদি আমরা বিতর্ক করি তাহলে কি সমাধান পাওয়া যাবে? 3টা সচিব যদি জামায়াতে ইসলামীর হয় তাহলে বাকি 97টা কার? কয়েকটি দাবিতে কর্মসূচি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী। তাদের দাবিগুলো হলো, জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এসব দাবি আদায়ে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেন ডক্টর তাহের। কর্মসূচির মধ্যে রয়েছে 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল এবং 26 সেপ্টেম্বর দেশের সব জেলা ও উপজেলায় বিক্ষোভ। ডক্টর ইউনূসকে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে নেই বলছেন রাশেদ খান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সমালোচনা আমিও করেছি, সামনেও করব, কিন্তু তাকে দায়িত্ব থেকে সরিয়ে কিংবা অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের পক্ষে আমি নই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে রাশেদ খান তার অভিমত ব্যক্ত করেন। স্ট্যাটাসে তিনি লিখেন, এর কারণ হলো, নতুন করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দলগুলো ঐক্যমতে পৌঁছাতে পারবে না, বরং বিভাজন বাড়বে। সেই সুযোগে বাংলাদেশে আরেকটি 1/11 নেমে আসবে। সেই ক্ষেত্রে গণ অভ্যুত্থান পরবর্তী সরকারে অংশ নেওয়ার অপরাধে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টার গ্রেপ্তার করা হবে। গণ অভ্যুত্থানের অন্যান্য অংশীজনদের রাষ্ট্রদ্রোহী অভিযোগে পাকড়াও করা হবে বলে জানান তিনি। রাশেদ খান লিখেন, গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভাজিত হওয়ার কারণে 1/11 এর সম্ভাবনা বাড়ছে। আমার কাছে মনে হচ্ছে বিদেশি একটা এজেন্সি গণ অভ্যুত্থানের শক্তিগুলোর সম্পর্ক বিনষ্ট করতে কাজ করছে। হয়তো দলগুলো তা বুঝতে পারছে না। দেশ ও জনগণকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বিকল্প নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যর্থ হলে পুরো বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট হবে। যারা ছবি নিয়ে রাজনীতি করেন তারা বস্তি বলছেন রুমিন ফারহানা। বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি বেসরকারি টিভি চ্যানেলে একটি টক শোতে বলেছেন, যারা ছবি নিয়ে রাজনীতি করেন তারা বস্তি। বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা দাওয়াতে গেলে অনেকের সঙ্গে ছবি তোলা হয়, এটি শুধু সৌজন্য, তা নিয়ে রাজনীতি করার কিছু নেই। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে রুমিন ফারহানা স্প্যানিশ অ্যাম্বাসাডরের সঙ্গে সোহানা সাবা ও মেহের আফরোজ শাওনকে দেখেছেন। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় রুমিনকে
আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে ট্যাগ করা হয়েছিল। এ প্রসঙ্গে তিনি বলেন, যেই ছবিটির কথা বলেছেন এর আগেও ফ্রান্স অ্যাম্বাসাডরের বাসায় একই ধরনের একটি ছবি ভাইরাল হয়েছিল। এটাই স্পেনের অ্যাম্বাসাডরের বাসায় ছবি। আমি এখনও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক, সুতরাং আমি অ্যাম্বাসাডরের দাওয়াতে যাব। যখন তারা ছবি তুলতে বলেন আমি কি বলবো না আমি বিএনপি করি, ছবি তুলবো না? এটা বস্তিতে হয়। একজন বিদেশি রাষ্ট্রদূতের সামনে আমাদের চেহারাটা এখনও দেখানো জরুরি। তিনি আরও বলেন, আপনার চেহারা ক্ষতগুলো বাইরে গেলে যথাসম্ভব ঢেকে রাখা উচিত। তিনি আরও বলেন, আপনার চেহারার ক্ষতগুলো বাইরে গেলে যথাসম্ভব ঢেকে রাখা উচিত। যখন একজন বিদেশি রাষ্ট্রদূত বলবেন আসুন ছবি তুলি বা নৈশভোজে সবাই দাঁড়াবে ছবি তুলতে, তখন কি আমি বলে দেব না আমি বিএনপি করি, ছবি তুলব না? এটা করা যায় না। এছাড়া ফেব্রুয়ারি নির্বাচনের বিষয়ে ধোঁয়াশা প্রসঙ্গে রুমিন মন্তব্য করেন, আল্লাহর কসম গেটলক বলা একসময় মুড়ের টিনের মতো ঢাকায় চলতো। হ্যাঁ, ইন্টারসিটি বাস। এই সরকারকেও বারবার বলা হচ্ছে হবে হবে হবে। কমিশনের সঙ্গে প্রেস কনফারেন্সে প্রধান উপদেষ্টা বক্তব্য দিয়েছেন, যেখানে সম্ভবত বলা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সরকারকে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। পরে জনগণ যাকে ভালো মনে করবে তাকে নির্বাচিত করবে। যদি সরকার সঠিকভাবে পালন করতে পারে 5 বছর পর আবার ভোটে নির্বাচিত হবে, অন্যথায় ভোটের মাধ্যমে বিদায় হবে। রুমিন ফারহানার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তিনি ছবি তোলাকে কূটনৈতিক সৌজন্য হিসেবে দেখেন এবং তা নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি করা উচিত নয়। একই সঙ্গে তিনি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার বিষয়েও জনগণকে সচেতন করেছেন। আওয়ামী লীগের জন্য ভারতের সীমান্ত খোলা ছিল, আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে, বলছেন সরোয়ার আলমগীর। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও শিল্পপতি সরোয়ার আলমগীর বলেছেন, আওয়ামী লীগ অতীতে অন্যায়, অত্যাচার, দখল ও নির্যাতন ছাড়া কোনো কাজ করেনি। তারা জনগণের সম্পদ দখল করেছে, হিন্দু সম্প্রদায়ের জমি দখল করেছে, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্যাতন করেছে। সেই কারণেই আজ তারা জনসম্মুখে আসতে লজ্জা পাচ্ছে। তিনি বলেন, আমাদের অবস্থা আরও খারাপ হবে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারত চলে যেতে পেরেছে, সীমান্ত তাদের জন্য খোলা ছিল, কিন্তু বিএনপির জন্য কোনো ভারত নেই, আমাদের বঙ্গোপসাগরে ডুবে মরতে হবে। সরোয়ার আলমগীর আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি বা অন্যায় করে তবে তা বরদাস্ত করা হবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাকে জানাবেন, আমি নিজেই বাদী হয়ে মামলা করব। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশ, যত বড় শক্তিশালী হোক, যদি চাঁদাবাজ হয় তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। সরোয়ার আরও বলেন, কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীকে প্রশ্রয় দেওয়া হবে না। প্রয়োজনে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়নে সবাইকে সচেতন ও দৃঢ় থাকতে হবে। সরোয়ার আলমগীর তার বক্তব্যে নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমরা যদি ভেতর থেকে দুর্বল হই তাহলে আওয়ামী লীগের অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে শক্তির সঞ্চার হবে না। তাই সবাইকে সততা, ন্যায়নীতি ও জনগণের আস্থার পথে থাকতে হবে। প্রবাসীর বাড়িতে লুটপাটের পর স্ত্রী ছেলেকে কুপিয়ে হত্যা। বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তরা কুয়েত প্রবাসীর বাড়িতে ঢুকে লুটপাটের পর তার স্ত্রী ও কলেজ পড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা করেছে। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার সদর ইউনিয়নের সাদুলেপুর বটতলা গ্রামের বাড়িতে নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সাদুলেপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও তার ছেলে বগুড়ার নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ইমরান হোসেন। পুলিশ, গ্রামবাসী ও স্বজনরা জানান, ইদ্রিস আলী প্রায় 8 বছর ধরে কুয়েতে চাকরি করেন। বাড়িতে তার স্ত্রী ও 2 ছেলে মেয়ে থাকেন। মেয়ে লেখাপড়ার জন্য বর্তমানে বগুড়া শহরে থাকেন। ছেলে কলেজ ছাত্র ইমরান হোসেনকে নিয়ে মা রানী বেগম বাড়িতে বসবাস করতেন। মঙ্গলবার সকালে বাড়িতে কাজ করার জন্য রাজমিস্ত্রি এসে ডাকাডাকি করে তাদের কোনো সাড়া পাননি। এরপর গ্রামবাসীরা এসে ডাকাডাকি করতে থাকেন। পরে জানালা দিয়ে ঘরের মধ্যে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোহাম্মদ রায়হান, শিবগঞ্জ থানার ইন্সপেক্টর আব্দুস শুকুর ও অন্যান্য কর্মকর্তারা যান। তারা লাশ উদ্ধার ও প্রাথমিক তদন্ত শুরু করেন। আলামত সংগ্রহের জন্য সিরাজগঞ্জের সিআইডি ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়। নিহতদের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। এলাকাবাসীরা বলছেন, এই বাড়িতে হাসান নামে পালিত এক
এতিম যুবক থাকতেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। স্বজনরা দাবি করছেন ঘাতকরা বাড়ি থেকে ইমরান হোসেনের মোটরসাইকেল, নগদ টাকা ও কয়েক ভরি স্বর্ণ গহনা নিয়ে গেছে। বাধা পেয়ে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মা ও ছেলে জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় প্রতিবেশীদের মধ্যে ক্ষোভ, হতাশা ও আতঙ্ক দেখা দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।